10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আসলে গণমাধ্যমের এই খবরটা ছড়াবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখছিলাম এবং সেই প্রতিক্রিয়াতে আমরা অনেককে এটা বলতে শুনেছিলাম যে ঋণ মওকুফ কৃষকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে কৃষকরা ভালো মতো বুঝতে পারেন। সেখানে 10,000 টাকা একটা বিশাল অঙ্ক। আমি নিশ্চয়ই ফজলে হুদা বাবুল আপনার মন্তব্যটা শুনবো, তবে ডক্টর মোহাম্মদ আজম খান, অর্থনীতির মানুষ আপনি, আপনার জায়গা থেকে বলবেন মাঠের কৃষকদের জন্য এত বড় অঙ্কের ঋণ মওকুফ কতটুকু আসলে আশাবাদ তৈরি করলো? ধন্যবাদ আপনাকে। আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি কথা বলবো এবং আমার দীর্ঘদিনের যে একটা কৃষি অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমার জন্ম এবং আমার বেড়ে ওঠা গ্রামেই ছিল। গ্রামের মানুষের কৃষকদের সম্পর্কে আমার জানাটা মোটামুটি যা আছে সেটা যথেষ্টই আর কি, ভালোই আমার জানা। তো আজকে আমি খুবই খুশি হয়েছি। আমার অত্যন্ত ভালো লাগার একটা জায়গা সেটা হলো এই সমস্ত দরিদ্র মানুষ বাংলাদেশে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যতই ধনী আমরা হই না কেন, আমাদের এখনো যদিও কৃষিতে অবদান জিডিপিতে কমে আসছে ডে বাই ডে, সেটাও ঠিক আছে, তারপরেও অলমোস্ট 70 থেকে 75% লোক এখনো কিন্তু কৃষির উপর বেঁচে থাকে। তাদের জীবন ধারণের একমাত্র পেশাই হচ্ছে কৃষিকাজ। আমরা হয়তো খুব কম পার্সেন্ট লোক শহরে থাকি, গার্মেন্টস বা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের কাজ নিয়ে আমাদের অবস্থান, কিন্তু কৃষি যারা কৃষির সাথে জড়িত যে সমস্ত কৃষক, এই সমস্ত লোকদের জন্য সংসদে কেউ কথা বলে না। এই সমস্ত লোকরা সর্বদাই উপেক্ষিত। তারা হাজারো রকমের অসাম্য, তাদের মধ্যে অসমতা তাদের উপরে কাজ করে। তারা এদেশের যে বেনিফিট তারা কিন্তু ঠিক মতো পায় না। আমরা যারা গার্মেন্টসে লস খাই, শিল্পে আগুন ভয়, অন্যান্য অনেক রকমের ভনিতা দেখে আমরা সরকারের কাছে সুবিধা নিয়ে থাকি এবং ব্যাংক লুট সহ কত রকমের কাব্য কাহিনী এই সমস্ত সভ্য সমাজে খুব কম পার্সেন্টেজ লোকেরা এই সমস্ত কাজ করে থাকে। কিন্তু বৃহৎ একটা অংশ কৃষক, তাদের আজকে আমাদের এই নতুন সরকার আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি আমাদের আপনি বলেছেন 12 লক্ষ কৃষক পরিবারের এই বেনিফিটটা পাবে। 1.5 অর্থাৎ 1.5 বিলিয়নের মতো টাকা লাগবে, এটা তার ওয়েভার বা মওকুফ করে দেওয়া হলো। এর আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি 91-96 সালে আমাদের প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়া, উনিও কিন্তু 5,000 টাকা করে মওকুফ করেছিলেন। এই পয়েন্টটাতে কেবল আপনার একটা বক্তব্য নিয়ে আর আপনি শেষ করবো সে অর্থে যে আমাদের দেশের ঠিক এই মুহূর্তে অর্থনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতায় এই 10,000 টাকা ঋণ মওকুফের যে সিদ্ধান্ত, সেটা কার্যকরের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ হবে কিনা? শোনেন, এটা বড় কোনো টাকা নয়, এটা চ্যালেঞ্জ সামান্য। আমাদের এক এস আলম মানে পুরো সংখ্যাটা তুলে 1,550 কোটি টাকা মওকুফের আওতায়। হ্যাঁ হ্যাঁ, এই টাকাটা অনেক বড় টাকা নয়। অর্থনীতির একটা খাত হিসেবে যে আমাদের সরকার এটা ব্যয় করবে, সরকারের জন্য এটা তেমন চ্যালেঞ্জ নয়, কিন্তু এটার দ্বারা যে বেনিফিটেড হবে, এটার দ্বারা যে উপকৃত হবে, সেই সংখ্যাটা কিন্তু অনেক বড়। এবং এই কাজটা করার ফলশ্রুতিতে আপনি দেখবেন আমাদের ভিতরে যে আয়ের ভারসাম্যহীনতা অনেকটাই কাভার করবে। আর আমার আপনার কাছে 10,000 টাকা নয়, কিন্তু এই সমস্ত প্রান্তিক কৃষকদের কাছে 10,000 টাকা অনেক। বুঝতে পারছি, একদম স্পষ্ট করে বলেছেন। আমি একটু ফজলুদ্দা বাবুল আপনার কাছে আসতে চাই। কৃষকদের নিয়েই আপনার কাজ এবং জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আপনি, তার মানে কৃষকদের সঙ্গে যোগাযোগটা আপনাদের আছে। ক্ষুদ্র ঋণ হোক বা যে কোনোভাবেই হোক, এই ঋণগুলো যখন জমে যায় তখন আমরা বলি কৃষি প্রধান দেশ বাংলাদেশ, কিন্তু কৃষি বান্ধব সিদ্ধান্তগুলো খুব একটা আসে না। কি মনে হয় কৃষকরা কতটুকু উপকার পাবে? মানে এখন মাঠ পর্যায়ে যারা কাজ করছেন কৃষকরা, এই অঙ্কের টাকায় কতটুকু হেল্প হবে তাদের? ধন্যবাদ। প্রফেসর খান পারফেক্টলি এটাকে এনলাইট করেছেন, এর বাইরে আসলে কিছু না। তবে এটা একটা কৃষকদের জন্য যে কত বড় প্রণোদনা। আপনি জানেন যে আমাদের যিনি গণতন্ত্রকে 2বার পুনরুদ্ধার করেছেন, আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়
5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিলেন, পরে এটা 10-এ নিয়েছিলেন। তো জনাব তারেক রহমান যখন এসেছেন দেশে, উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তো আমি বিং এ কৃষক দলের ক্ষুদ্র কর্মী, এবং আমি আমার গর্বিতভাবে বলতে চাই, আমি কিন্তু বেশ কিছুদিন থেকে আমার এলাকায় আমি কৃষিকাজ খুব স্বল্প পরিসরে করলেও বেসিক্যালি আমি অ্যাগ্রো ট্রেডিং করি এখানে। তো সেখান থেকে আমার যে অভিজ্ঞতা, এবং কৃষকদের সাথেই আমি কাজ করি, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যাই, কৃষকদের সাথে কথা বলি। এই যে 10,000 টাকা, এটা যে তাদেরকে কতটুকু সহায়তা করবে এটা কল্পনাতীত। ইটস লাইক জনাব ফজলে হুদা বাবুল, আমি একটা ন্যাশনাল। ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হলো জি ভাই। একটা তো হলো আমরা যে কৃষি ঋণের উপকারিতা নিয়ে আমাদের ভিতরে কোনো দ্বিমত নাই। জি। দুই হলো যে তারেক রহমান তার মানে খুব দ্রুতই এই কাজগুলো করছেন, তার যে গতিশীল প্রশাসনের একটা পরিচায়ক। কিন্তু আমরা মাঠ পর্যায়ে, আমরা সাংবাদিক হিসাবে আমাদের যে অভিজ্ঞতা আছে, যখন এই কৃষি ঋণ মওকুফের যে বিষয়টা দাঁড়ায়, মানে প্রয়োগের ব্যাপারটা দাঁড়ায়, তখন আমরা দেখতে পাই যে ওই এলাকার মেম্বার বা চেয়ারম্যান অথবা রুট লেভেলের যে দলীয় নেতারা আছে, এক হলো দলের লোকদেরকে বেছে বেছে এই সুবিধাটা দেওয়ার একটা ব্যাপার তৈরি হয়। যা এক, দুই হলো আবার ওই 10,000 টাকার জন্য 2,000 টাকা করে নিয়ে বা 3,000 টাকা করে নিয়ে তারপরে তাদেরকে এই সুযোগটা দেয়া হয়। এইটা যদি হয় তাহলে তো আবার এইটা যে হবে না, সেই ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা বা ইয়ে আছে কিনা? এটা কিন্তু আমাদের খুব কমন প্র্যাকটিস। জি। দেখুন, জনাব তারেক রহমান যখন দেশে এসেছেন, প্রথম স্পিচে উনি বলেছেন নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে উনি দেশ চালাবেন। আর আমাদের নির্দেশনাগুলো কিরকম আপনি শুনলে হয়তো অবাক হবেন। আমাদের মাত্র আমরা শপথ নিয়েছি, এর মাঝে গ্রামে এসে আমি দুইটা ইউনিয়নের 2জন বিএনপির সাধারণ সম্পাদককে, একজনকে বহিষ্কার করেছি, একজনকে পদ থেকে অব্যাহতি দিয়েছি। এবং প্রশ্ন হতে পারে এটা বিএনপি করে আসছে। অ্যাকচুয়ালি এটার ব্যাখ্যা আমি বহুবার দিয়েছি, সেটা হচ্ছে আমাদের সংগঠনটা এত বড় এবং এতগুলো অঙ্গ সংগঠন, এক একটা ওয়ার্ডে আমাদের 1200, 1300, 3,000 ভোটার থাকলে 1300 আমাদের এনলিস্টেড কর্মী। ওই তুলনায় অন্যান্য, এটা এই গবেষণাটা আমি এর আগে বহুবার মিডিয়াতে বলেছি, ওই তুলনায় অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় বিএনপি অনেক সহনশীল, এবং সেই তুলনায় আমাদের ওই জায়গাতে আমাদের অবস্থানই নেই। কিন্তু তারপরও আমরা যে এত সিরিয়াসলি কাজ করছি, এবং তারেক রহমান বলেছেন যেমন ফ্যামিলি কার্ড, আমরা কিন্তু কোনো নেতার বা কোনো মেম্বারের বা চেয়ারম্যানের থেকে তথ্য নিয়ে এটা করছি না। আমাদের যারা একদম প্রান্তিক মানুষ আছে, যে ডেটাবেজ আছে সরকারের কাছে, পরিসংখ্যান বিভাগে যেটা আছে, আদমশুমারিতে যেটা আছে, সেখান থেকে বেস করে আমরা এই জিনিসগুলো এবার করছি, এবং সেটা আমাদের সিদ্ধান্ত। আমার মনে হয় আপনি আমার উত্তরটা পেয়ে গেছেন। চমৎকার, আমি নিজেও পরিষ্কার হয়েছে। আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী আপনার কাছে আসতে চাই। আপনি আপনার আমার আরেকটা কথা ছিল এর আগে, এটা শেষ করে দাও। জি, বাংলাদেশ জি। ব্যাংক নিয়ে আমি একটু বলতে চাই, কারণ বিষয়টা চলে গেছে, হ্যাঁ, বলেন। বাট আই নিড টু অ্যাড ওভার দেয়ার। জি। দেখুন, আমাদের যিনি ইমিডিয়েট পাস্ট গভর্নর গেলেন, তাকে নিয়ে অনেক কথা বলা হলো, এবং নতুন জয়নিং কেন তার ঋণ ছিল 90 কোটি, 89 কোটি বললেন, এটা রিশিডিউল করেছে। এটা অ্যাবসলিউটলি একটা প্রাইভেট ব্যাংকের সিদ্ধান্ত, এবং সেটা তারা করেছে রিশিডিউল। এটা সে হতেই পারে। আমার মনে হয় যে আমার বিজ্ঞ যে আলোচক, উনি আইনে অনেক বিজ্ঞ মানুষ, কিন্তু যেহেতু আমার ব্যবসার সাথে আমি জড়িত ছিলাম, কর্পোরেটের সাথে ছিলাম, লোন বিষয়টা বাংলাদেশে একটা খুবই কি বলবো, এমন একটা বিষয় যে বিষয়ে আপনি এটার অনেকগুলো ক্রাইটেরিয়া কাজ করে। এর মধ্যে একটা অন্যতম ক্রাইটেরিয়া, আমি ব্যবসায়ীদের পক্ষেই বলছি, কারণ বাংলাদেশে প্রাইভেট কোম্পানির ব্যবসায়ীরা জিডিপিতে যে কন্ট্রিবিউশনটা বাড়ানো শুরু করেছে, এটা তাদের মাধ্যমে, যে গ্রোথটা হয়েছে, যে এমপ্লয়মেন্টটা হয়েছে, তাদের মাধ্যমে। এখানে আপনি জানেন যে বিগত সরকারের সময় আমরা গ্যাস সাপ্লাই দিতে পারিনি প্রোডাকশন ইউনিট করতে ঠিক মতো। তাদের কলকারখানা, অধিকাংশ কলকারখানা কিন্তু 40%, 50%, ম্যাক্সিমাম 60, কেউ খুব ভালো সরকারের সাথে সম্পর্ক থাকলে 70-80% পর্যন্ত তারা গ্যাস সাপ্লাই পেয়েছে বা কারখানার ইউটিলাইজেশন করতে পেরেছে। যখন একটা মূলধনী যন্ত্র কিনে নিয়ে এসে সে এটাকে 100% ইউটিলাইজেশন করতে পারে না, এটা একটা এই ইন্ডাস্ট্রির জন্য
এটা একটা বড় বিষয়, এটাকে আমার মনে হয় উনি কনসিডারেশনে আনেননি। দ্বিতীয় যে বিষয়টা সেটা আমি যদি বলতে চাই, ওনার কোয়ালিফিকেশন নিয়ে, ওনার যোগ্যতা নিয়ে আমরা দেখেছি বিগত বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমরা দেখেছি যে উনি উনি মিডিয়ায় দেখেছি উনি খুব ভালো কাজ করছেন। আই এম নট অ্যান ইকোনমিস্ট, রাদার আই এম অ্যান অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু আমার যেটা খোলা চোখে দেখা, এদেশের কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আন্ডার এমপ্লয়মেন্ট। এখানে যে শিক্ষিত 4 কোটি বেকার যুবক আছে, এটা এমপ্লয়মেন্ট হয়নি। আপনার বাংলাদেশ ব্যাংকের সেভিংস বা রিজার্ভ, দ্যাট ডাজ নট মিন দ্যাট ইকোনমি ইজ ভেরি গুড। এটার মিনিং রাদার এইটা যে আপনার মূলধনী যন্ত্র আসেনি এদেশে। এদেশে যে ডিমান্ড আছে, যে র ম্যাটেরিয়াল যে ডিমান্ড আছে, আমি কাজ করেছি এখানে, সেখানে আমি দেখেছি একটা এলসি খোলার জন্য বিং এ সিএফও অফ এ গ্রুপ অফ কোম্পানি, আই হ্যাড টু সিট অল দ্য টাইম। আমি যখন বলি ব্যাংকারকে যে ভাই আমার ডলার লাগবে, ব্যাংকার বলে আমার সামনে রাইফেল নিয়ে, পিস্তল নিয়ে বসে আছে সিআইডির লোক, আপনাকে আমি কি করে ডলার দিব? এইরকম যখন একটা দেশের অবস্থা, তখন আমার মনে হয় না যে কোনো একজন নতুন একজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অপশন আছে। রাদার আমি মনে করি একদম একদম আমার আপনি বিভাগের ছাত্র, হ্যাঁ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের উনি ছাত্র, ওনার পড়ালেখা আছে, ওনার প্রফেশনাল ডিগ্রি আছে, উনি বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করেছেন, বিং এ বিজনেসম্যান। আমার মনে হয় দিস ওয়াজ ওয়ান অফ দ্য গুড চয়েস। মোর ওভার, গুড অর ব্যাড, গভর্নমেন্ট will be accountable and liable towards the people, that how the government is running the show. It's all about the government being, they got that people's verdict, they will run their show. At the end of the day, people will judge. একদম পরিষ্কার ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, এই ইস্যুতে আপনি কিছু বলবেন কিনা, তারপরে আপনার কাছে জানতে চাওয়া আছে। ধন্যবাদ। আসলে আমার যারা বিজ্ঞ আলোচক আছেন তারা এত মেধাবী, তাদের সাথে একটা কাউন্টার আর্গুমেন্ট যোগ করা লাগে আমার দুবার কিন্তু চিন্তা করা লাগছে। এখন যেমন ধরেন কৃষি ব্যাংকে কৃষি লোনটা মূলত দেয় কৃষি ব্যাংক, অন্য ব্যাংকগুলো দেয় হয়তো সীমিত আকারে, কিন্তু কৃষি ব্যাংক দেয়, এবং কৃষি ব্যাংকের হেড অফিস কিন্তু উত্তরবঙ্গের দিকে আমি যতদূর জানি। এখন দেখেন এই কয়দিন আগে দুদকের একটা মামলায়, বেশ কিছু মামলা আমার কাজ করার সুযোগ হয়েছে, যদি আমি জানি না গভর্নমেন্ট এই জিনিসটা অ্যাকনলেজ করেছে কিনা বা অ্যাসেস করেছে কিনা, আমি জাস্ট হুইসেল ব্লোয়ার হিসেবে এই কথাটা বলতে চাই। তৎকালীন ফ্যাসিস্ট সময় বা আওয়ামী লীগের সময়ে বেশ কিছু মামলা হয়েছে এরকম, যেমন দেখা যাচ্ছে কি একজন ব্যক্তি লোন নিয়েছে, এই কৃষি লোনগুলো এক লোন নেয়নি, অথচ ওই ব্যক্তির আইডি কার্ড দিয়ে এরকম 10টা 20টা এরকম 70টা করে প্রায় প্রতি ব্যক্তি 10 কোটি 5 কোটি 4 কোটি টাকা করে লোন নিয়েছে, এবং সেই লোনগুলো সে দেয়নি, ডিফল্ট করেছে। এখন যদি এই ডিফল্ট লোনগুলো যদি যারা এইভাবে গ্যামলিং করে লোন নিয়েছে তারা যদি মাপ পেয়ে যায়, তাহলে কিন্তু সুপাত্রে কিন্তু ফ্যাসিলিটিস যাবে না। আমি আশা করি গভর্নমেন্ট এই জিনিসগুলো কনসিডার করবে, কারণ আগে প্রচুর করাপশন হয়েছে, এবং আচ্ছা আমরা আসলে দেখি গভর্নর 11টা পরিকল্পনা দিয়েছেন, তিনি কাজ শুরু করলে আসলে কি ধরনের ফলাফল আসে, তারপর সেগুলো নিয়ে কথা বলার সুযোগ হবে। একটু অ্যাড করি বাউল ভাইয়ের সাথে। বাউল ভাই যে কথাটা বলছে, আমরা যারা রানিং এখন স্টুডেন্ট, যদি বা প্রফেশনে আছি, $300 দিতে গেলেও বাইরে যখন কোথাও একাডেমিক কারণে যদি $300 পে করতে হয়, আমাদের কিন্তু ব্যাংকে মেইল করতে হয় বা ব্যাংকের পারমিশন নিতে হয়। সে ব্যাংক আবার বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করে, ওই একদিনের জন্য কিন্তু আমাদের ওই যে এটা খুলে রাখে, যেখানে $300 পে করতে আমাদের জান বের হয়ে যায়, সেখানে ওনাদের তো অবশ্যই কষ্ট হয়েছে, কিন্তু আমরা ভয় পাচ্ছি, কারণ আমরা যদি আবার সেই সিচুয়েশনে চলে যেতে হয় তাহলে। ভাই আপনারা আগে চুন খেয়ে ফেলেছেন, লেটস সি হাউ দ্য দই ইজ গিভ ইউ টেস্ট। একদম আমি একটা বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী একটা প্রশ্ন করে যাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে কৃষকদের যে ঋণ মওকুফ করা হলো 10,000 টাকা পর্যন্ত, খেয়াল করে দেখুন 18 মার্চ যিনি আসলে ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু এই ক্ষুদ্র ঋণ নিয়েই কাজ করেছিলেন এবং খুব চমৎকার করে আসলে তিনি সমাধানটা দিতে পারতেন, এবং এটা আসলে প্রত্যাশিত ছিল তার কাছ থেকে, কৃষকদের এই ঋণ তিনিই মওকুফ করে দিতে পারতেন, কারণ পুলিশের পোশাক বদল থেকে শুরু করে ড্রোন শো অনেক টাকা আসলে খরচ হয়েছে, পাশাপাশি ওদিকে পাচার হওয়া একটি টাকাও আমরা আসলে দেশে ফিরিয়ে আনতে পারিনি গেল 18 মাসে। কাজেই তার জায়গা থেকে আসলে কৃষকের এই ঋণ মওকুফ করার ক্ষেত্রে কোনো আন্তরিকতা ছিল কিনা
আপনার একটা অবজারভেশন আমি জানতে চাবো বিরতির পর ফিরে এসে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ৭১ জানালে রাকিব হাসান আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আরও একবার আপনার কাছে আসি। যে প্রশ্নটা করে গিয়েছিলাম, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই রেসপেক্ট করি এবং ধন্যবাদ, তিনি অবশ্যই তার প্রাপ্য, কারণ একটা চমৎকার নির্বাচন তৈরি করার জন্য, অনুষ্ঠিত করার জন্য যা যা করা দরকার সেই ইকোসিস্টেম তিনি তৈরি করেছেন এবং দেশে আসলে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের যে পথ, সে পথটা আরও স্পষ্ট হয়েছে, শক্ত হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে আজকে যে সিদ্ধান্তটা এলো 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা, ঋণ নিয়ে কাজ যেহেতু দীর্ঘদিন ধরে তিনি করেছেন, গবেষণা করেছেন, নোবেল পুরস্কারও পেয়েছেন, প্রত্যাশা তো ছিল তিনি এই কাজটা করতে পারতেন। ধন্যবাদ। উম, সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে মানে অন্তর্বর্তীকালীন সরকার জঞ্জাল পরিষ্কার করতে এসে অনেক ক্ষেত্রে কিন্তু জঞ্জাল আরো বাড়িয়ে দিয়ে গেছে। জি। এটা হচ্ছে একটা মূল বিষয়, এটা আমরা আরো সামনে আরো দেখতে পাবো, কারণ যেমন উনি কিন্তু ওনার নিজের অনেক সমস্যার সমাধান করে ফেলেছেন, জি। কিন্তু দেখা যাচ্ছে কি জনগণের অনেক সমস্যা সমাধান করে যেতে পারেনি। এটা ওনার ইচ্ছার মানে ইচ্ছা ছিল না নাকি ব্যর্থতা, সেটা এখন অবশ্য বলার সময় আসেনি। যেহেতু অগ্রাধিকার লিস্টে ছিল কিনা সেটাও একটা বড়। হ্যাঁ সেটাও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আমি ইন্টারিমের কেউ না, আমি ওনাকে ওনাকে ডিফেন্ড করতে চাচ্ছি না, তবে ওনাকে আবার ভিলেনও বানাতে চাচ্ছি না, কারণ আমি অবশ্যই এইভাবে করে ঋণ মওকুফ করার আগে অবশ্যই আমি চাই সেটার উপর একটা অ্যাসেসমেন্ট হোক, এবং কারণ এই ঋণটা কারা নিয়েছে, যদি আমি একটু আগেই বললাম যদি ঋণটা স্ক্যান্ডেল করে নিয়েছে যারা, তারা যদি এই সুযোগটা নেয় তাহলে আমাদের আমাদের যারা দুষ্কর্মে সহযোগিতা করার একটা মানে একটা তাদেরকে সহযোগিতা করা হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে প্যাচ খোলা থেকে প্যাচ বাজিয়ে দিয়ে গেছে। এই প্যাচগুলো ছুটাতে যে সরকার এখন কাজ করছে তাদের অনেক ক্ষেত্রে ব্যারিস্টার সাজ্জাদ, আমি একটু আপনার সাথে যোগ করি, সেটা এইভাবে যে আমি গ্রামীণ ব্যাংকের টোটাল লাইফে আপনি কোথাও শুনেছেন যে গ্রামীণ ব্যাংক কারো ঋণ মওকুফ করেছে? গ্রামীণ ব্যাংকের নিজস্ব কখনোই কোথাও গ্রামীণ ব্যাংক কারো ঋণ মওকুফ করে না। ঋণ যদি ফল্টি হয় আবার টাকা দেয়, তার কাছ থেকে তোলে, এটা কোনোদিন তারা ঋণ মওকুফ করে না। প্রফেসর ইউনূস তিনি যে মাইক্রো ক্রেডিটের জন্য কাজ করেছেন, তারপরে সারা বিশ্বে তিনি সোশ্যাল বিজনেসের জন্য বক্তৃতা দিয়ে বাড়ান, এবং 3-0 তার যেটা আপনি বলেন, তিনি সারা তো 1.5 বছর তিনি বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। আমাদের 3-0 বাংলাদেশের কোথায় হয়েছে? 3-0 কিছু হয়েছে? কোথাও হয়নি। আমাদের পরিবেশ উপদেষ্টা, উনি পরিবেশ নিয়ে কাজ করেছেন, ঢাকার অবস্থা আপনি জানেন। আপনি সোশ্যাল বিজনেস, আমরা কি কোথাও দেখেছি বাংলাদেশের সোশ্যাল বিজনেসের কোনো একটা উদাহরণ তিনি এক্সাম্পল তৈরি করেছেন? উনি যখন আমাদের ক্ষমতা নিয়েছিলেন আমরা ভেবেছিলাম ওনার যে সারা বিশ্বে যে যোগাযোগ, ওনার কথায় এলন মাস্ক আসবে, ওনার কথায় বিল গেটস আসবে, ওনার কথায় নানা রকম লোকজন আসবে, কিন্তু আমরা কাউকে আসতে দেখি না এখানে বিনিয়োগের জন্যে। কেউ বিনিয়োগ করে নাই। তাহলে ওনার কাছ থেকে আমরা পেলামটা কি? মানে ওনার কাছ থেকে আমরা পেলামটা কি? মানে সেজন্য আমি বলছিলাম উনি জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে অনেক ক্ষেত্রে জঞ্জাল বাড়িয়ে গেছেন। ওনার হয়তো মানে সফলতা আমরা যেভাবে আশা করেছি সেই অনুযায়ী সফলতা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবকিছুর থেকে আমরা একটা নির্বাচন আশা করছিলাম তার কাছ থেকে, যদিও নির্বাচন উনি কথা মতো যথাসময়ে দিয়ে যেতে পেরেছেন এবং দিয়ে গেছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে লোন নিয়ে উনি হয়তো এটার উপর একটা রিসার্চ ওয়ার্ক করে দিতে পারতেন, অথবা এটা নিয়ে একটা ইনিশিয়েটিভ নিতে পারতেন, যেটা এই গভর্নমেন্ট যখন এই স্টেপটা নিতে যাচ্ছিল, কারণ তারা তাদের এজেন্ডায় বলেন, প্রথম যখন তারেক রহমান কিছু কথা মানে প্রথম নির্বাচনী ইশতেহার বলছিলেন তখনও কিন্তু এই কথাগুলো বলছিলেন। যদি উনি করে দিতে পারতেন তাহলে এই বর্তমান সরকারের জন্য হয়তো ইতিবাচক ডিসিশনটা নিতে অনেক সহজ হতো আর কি। খুব স্পষ্ট। আমি গভর্নর ইস্যুতে আরও একবার একটু আসতে চাই, এবং এটা ডক্টর মোহাম্মদ আজম খান আপনার কাছে। 11টি পরিকল্পনার কথা নতুন গভর্নর দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি দিয়েছেন, এবং তিনি এটার নাম দিয়েছেন অর্থনীতি পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধির গতি বাড়ানোর পরিকল্পনা। সেখানে আমরা 5 এবং 6 নম্বরটার ভেতরে যদি চোখ দিই, বলা যায় যে আসলে পরিকল্পনা যদি এই দুটো ধারা বাস্তবায়ন হয় তাহলে বাকিগুলো সব হতে বাধ্য, কারণ সুশাসন নিশ্চিতকরণ এটা ছিল 6 নম্বর বিষয়, এবং 5 নম্বরটা ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অগ্রাধিকার। দুটো বিষয় গুরুত্বপূর্ণ, বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবায়ন তো অতীতে আমরা কখনোই হতে দেখিনি। এবার ঠিক কোন আত্মবিশ্বাসে আমরা বলতে পারি যে নতুন গভর্নর এ দুটো করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। গুড গভর্নেন্স, সুশাসন এবং মুদ্রাস্ফীতি ব্যাংকিং খাতে সুশাসন। জি, আপনাকে একটা আমি অর্থনীতির ছাত্র হিসেবে যতটুকু বুঝি, জি, বাংলাদেশ ব্যাংক
অধীনে সবগুলা ব্যাংক থাকে, আর্থিক প্রতিষ্ঠানগুলো চলে। একদম। এই বাংলাদেশ ব্যাংকে যদি রাজনীতিকরণ করা হয়, সেখানে এর যে নেগেটিভ ইম্প্যাক্টটা কি পড়তে পারে আমরা কিন্তু দেখেছি। কতগুলো ব্যাংক ধ্বংস হয়ে গেছে, আমরা দেখেছি অনেক প্রতিষ্ঠান অচল হয়ে গেছে, এবং কতগুলো ব্যাংকগুলোকে আবার মার্জ করে আবার নতুন একটা ব্যাংক খোলা হচ্ছে, অর্থাৎ ব্যাংক শূন্য হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এই জিনিসটি নেই। এই যে এখানে রাজনীতিকরণ, এই ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক যদি কোনো একটা দলের পক্ষে হয়ে কাজ করতে চায়, একটা দেশের অর্থনীতি কি অবস্থা হতে পারে সেটা আমরা জানি। আর আপনাদের কাছে একটু আমি আর আর এই যে আপনি যেটা ইনফ্লেশনটা কমানোর কথা বলছেন, জি। এই যে আপনি আমাদের যে 10,000 টাকা করে আমরা 12,000 পরিবারকে যে আমরা 12 লাখ। ওয়েভার দিলাম, জি। 12 লাখ পরিবারের যে আমরা ওয়েভার দিলাম, জি। এই ইনফ্লেশনটি তো এনাদেরও এটার কারণে ইনফ্লেশনও কমে আসবে। কারণ এই সমস্ত লোকেরা যখন আলটিমেটলি ওনারা প্রেসারে থাকতো, তাদের ভিতরে একটা কিন্তু ভয় কিন্তু কাজ মুশকিল করতো। হচ্ছে কি, মানে আমাদের যদি খুব ব্যাকরণগত দুর্বলতার কারণে মূল্যস্ফীতি বাড়তো, তাহলে আমরা হয়তো সেটা সমাধান করতে পারতাম। আমরা দেখতে পাচ্ছি কারসাজি, এবং যে কারসাজি যারা দীর্ঘ সময় করেছেন সরাসরি রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে একটা যোগসাজশ ছিল, যে কারণে ইচ্ছাকৃতভাবে এটা সমাধান করা হয়নি। সেই হ্যাঁ। আমি এখানে একটা জিনিস যোগ করে দিই, জি। প্রফেসর আজম খান। এই আলোচনার আগে সবচেয়ে বড় দরকার যে আমাদের বাংলাদেশ ব্যাংকে যে শীত কাটা হয়েছিল, জি। সেই শীত কাটাটা বন্ধ করা, যে আবার যেন এই যে শীত কেটে এখান থেকে টাকা পাচার করে নিয়ে যাওয়া, এই টাকা কিন্তু আমরা ফেরত আনতে পারি নাই। তারপরে 234 বিলিয়ন ডলার যেটা পাচার হয়ে গেছে, সেই টাকাটা ফিরিয়ে আনাটা অত্যন্ত জরুরি, কারণ এটা জনগণের টাকা, মানুষের টাকা, এটা জরুরি। 3 নম্বর হলো যে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল, এবং সেখানে খুব সাসপেক্টেড কিছু বিদেশি লোক কাজ করে, সেইগুলোকে ঠিক করা। আমার মনে হয় যে এই জায়গাগুলো ঠিক না করে আমি যদি অন্যান্য দিকে কাজ করতে থাকি, অর্থাৎ আমি ঘরের দরজা খোলা রেখে আমি বাইরে যদি অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি, আমার কিন্তু ঘর আবার ডাকাতি হবে। তো এই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি হলেন, তিনি আগে নিজের ঘরটা ঠিক করবেন, তারপরে বাইরে একটু চোখ দিলে বোধহয় ভালো হয়। জি, ডক্টর মোহাম্মদ আজম খান। জি। জি, আপনার কথা আমি শুনলাম আর কি। দুটো কথা এখানে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিয়াউর রহমান ছিলেন, উনি অত্যন্ত মানে ওনার যোগ্যতা ছিল, যোগ্যতা নিয়ে আমার তেমন কোনো প্রশ্ন নাই, শ্রদ্ধাও আমি করি। কিন্তু উনি দেখেন, এই ব্যাংকটা খুব সেন্সিটিভ জায়গা, এখানে কিন্তু ছাড় দেওয়ার কোনো জায়গা নেই। এখানে যদি উনি এসে একাধারে উনি একজন ব্যক্তির পক্ষে হয়ে উনি 200-300 বই লিখছেন শুধুমাত্র রাজনৈতিক ফেভার পাওয়ার জন্য, ওখানে বসে থাকতে হলে ওই ব্যাংকের দায়িত্ব নিতে গেলে কোনো দলের পক্ষে হয়ে কাউকে আমি এক্সট্রা লোন দিব, কাউকে দিব না, কোনো ব্যাংকে আমি সাপোর্ট মানে ব্যাংকে আমি প্রিভিলেজ দিব, কোনো ব্যাংকে দিব না, এইগুলো করলে চলবে না। তারপরে কি হলো, এই যে যেমন আমাদের যে আপনার এই যে ইসলামী ব্যাংকটি ধ্বংস করা হলো, আরো অনেকগুলো ব্যাংক ধ্বংস হলো, এগুলোর পিছনে ছিল শুধু রাজনৈতিক কারণ। এখানে থেকে উনি বাংলাদেশের ব্যাংকের গভর্নর হয়ে যদি খুব শক্ত অবস্থানে থাকতেন এবং কোনো রাজনৈতিক প্রভাবকে যদি উনি গুরুত্ব না দিতেন, আজকে আমরা ভালো এইরকম একটা অবস্থায় যেতে পারতাম না। আমাদের বিলিয়ন 17-র নিচে আসছিল, 17 বিলিয়নের নিচে চলে আসছিল রিজার্ভ, সেখানে আজকে 35 বিলিয়ন আসলো। আমি কিন্তু একটা ক্রেডিট আমি দিতে চাই, এই ইন্টারিম গভর্নমেন্টের যে অর্থ উপদেষ্টা ছিলেন আর যে গভর্নর, এনাদের কিন্তু অনেকগুলো সিদ্ধান্তের সাথে আমাদের অর্থনৈতিক থিওরিটিক্যাল যে মিলটা আছে সেটা আমি খুঁজে পেয়েছিলাম। আর একটা জিনিস আপনারা মনে হয় একটু ভুল করে বলছেন, যে ওই যে এক ব্যারিস্টার সাহেব উনি বলছিলেন যে ইউনুস আমাদের কেন এটা মাফ করে গেলেন না। শোনেন, এটা কিন্তু মাইক্রো ক্রেডিটের যারা করে, ইউনুসের গ্রামীণ ব্যাংক কিন্তু 10,000 টাকা মাফ করবে না। এটা কারা করবে? করবে হচ্ছে আমাদের দেশের যে সরকারি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, পাশাপাশি যে এই আরো যে স্পেশালাইজড ব্যাংকগুলো আছে, কৃষি ব্যাংক, তারপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই সমস্ত ব্যাংক থেকে যারা 10,000 টাকা নিয়ে শুধু তাদেরটা মাফ হবে। যারা মাইক্রো ক্রেডিটে গ্রামীণ ব্যাংক বা গাগ বা টিএমএস এর যে এনজিওরা যে লোনটা দেয়, তারা কিন্তু 10,000 টাকা। আমি আসলে ওই প্রশ্নটাই তুলতে চেয়েছি ডক্টর মোহাম্মদ আজম খান, যে আন্তরিকতার জায়গাটার অভাব ছিল কিনা। না, আন্তরিকতা না, উনিও শোনেন, উনি কি সেই হিসেবে উনি গভর্নমেন্ট ছিলেন, ওনার কি জনসমর্থন ছিল? উনি আসছেন অ্যাডহক ভিত্তিতে। আপনি এই যে শূন্যতা 17 বছর পর একটা দেখেন, এমন একটা রাস্তা ছিল না যেখানে একটা গণতান্ত্রিক সরকার এসে বসবে, সে সব ধ্বংস ছিল। এখানে আমরা হঠাৎ করে
আমরা ওভার দ্য নাইট, ইউনূস আগের রাতেও জানতো না তিনি একটা দেশের প্রধান হবেন। আমরা ডেকে নিয়ে এসে ওর ছুরি তোর বিয়ে, এই অবস্থায় ডক্টর ইউনূসকে নিয়ে এসে আমরা রাষ্ট্রের প্রধান বানিয়েছি। আমাদের সিস্টেমটাকে এমন ভাবে ধ্বংস করা হয়েছিল। বুঝতে পারছি, তার মানে যে একটা যেটা বিরোধী আসলে দলকে- একদম শুরুতে ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী বলছিলেন যে অনেক জঞ্জাল ছিল, সেগুলো পরিষ্কার করারও একটা চাপ ছিল এবং মানুষের একটা অনাস্থার জায়গাও ছিল। আমি না, আরেকটা পরিষ্কার উনি করতে পারেন নাই।